শুভেচ্ছা দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে। দর্শক, আমাদের পুরুষদের ভেতরে যত রকম ক্যান্সার হয় তার মধ্যে শীর্ষে আছে প্রোস্টেট ক্যান্সার। প্রোস্টেট এমন একটি অঙ্গ যেটি মূলত পুরুষদেরই আছে, সুতরাং এই অঙ্গে যখন ক্যান্সার হয় তখন পুরুষদের নানান রকম জটিলতা দেখা যায়। আমরা আজকে প্রোস্টেট ক্যান্সারের লক্ষণ এবং চিকিৎসা বিষয়ে কথা বলবো। এই বিষয়ে কথা বলার জন্য দুজন বিশেষজ্ঞ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আমরা প্রথমে তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। স্টুডিওতে আছেন প্রফেসর ডাক্তার প্রাণাশিস সাহা, তিনি সাবেক বিভাগীয় প্রধান ইউরোলজি, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। প্রফেসর প্রাণাশিস সাহা, স্বাগত আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রফেসর ডাক্তার এম এ সালাম, তিনি ইউরো অনকোলজিস্ট এবং সাবেক বিভাগীয় প্রধান ইউরোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রফেসর এম এ সালাম, স্বাগত আমাদের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ এবং চ্যানেল 24-কেও ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আজকে প্রোস্টেট ক্যান্সারের প্রায় সকল বিষয় নিয়ে কথা বলতে চাই, এর লক্ষণ, চিকিৎসা, বৃহত্তর অর্থে ব্যবস্থাপনায় কী করণীয়, সব কিছু। কিন্তু তার আগে প্রফেসর প্রাণাশিস সাহা, আপনাকে দিয়ে শুরু করি। একটু জানতে চাই, প্রোস্টেট ক্যান্সার কতখানি ভয়াবহ, সারা পৃথিবীতে কত মানুষ আক্রান্ত হয় এবং আগের তুলনায় এটি বেড়েছে নাকি কমেছে? ধন্যবাদ। প্রোস্টেট ক্যান্সার এটা পুরুষদের হয় সাধারণত। প্রোস্টেট ক্যান্সারটা পুরুষ জননতন্ত্রের একটা অঙ্গ। এটা মূত্রথলির নিচে এবং যেখান থেকে প্রস্রাব নালী শুরু হয় ওর মাঝখানে অবস্থিত। এই প্রোস্টেট ক্যান্সার আক্রান্তের হার ক্রমান্বয়ে ওয়ার্ল্ড ওয়াইড বাড়ছে। যদিও আমাদের এই এশিয়ান কান্ট্রি, বিশেষ করে ইস্ট এশিয়ান কান্ট্রিগুলিতে এর আক্রান্তের হার কম। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী আমাদের এই অঞ্চলের আক্রান্তের হার প্রতি হাজারে 14 জনের মতো, 13-14 জনের মতো, এবং এর মর্টালিটি হারও কমেই 3 to 3.5%। এটা বেশি আক্রান্ত হয় আফ্রিকান আমেরিকান রেসে এবং ক্যারিবিয়ান অঞ্চলে। আচ্ছা, এরপরে হোয়াইট রেসে, দেন আমাদের এই সাউথ এশিয়ান অঞ্চলে। আচ্ছা, বোঝা যাচ্ছে যে তাহলে আমরা যে এথনিসিটি যেটা বলি, অথবা আমরা নৃতাত্ত্বিক হয়ে কোন জায়গায় অবস্থান করছি, কোন রেস থেকে এসেছি, তার উপর অনেকখানি নির্ভরশীলতা আছে। আমরা এই প্রসঙ্গগুলোতে একটু যাব ধীরে ধীরে। আমরা আসি প্রফেসর ডক্টর এম এ সালাম আপনার কাছে, যে প্রোস্টেট পুরুষদের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, এর স্বাভাবিক কি কাজ থাকে শরীরে? এটা মোটামুটিভাবে এটা শিশুদের যদি আমরা বিবেচনা করি তাহলে প্রস্টেট ইনঅ্যাক্টিভ থাকে। কিন্তু যখন আস্তে আস্তে বড় হয় সে, তখন কতগুলো সেক্সুয়াল পারফরমেন্সের জন্য কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু যখন বয়স বাড়তে থাকে তখন এটার স্ফীতি ডেভেলপ করে, এটার মধ্যে ক্যান্সার হয়, এটা নানা সমস্যা তৈরি করে। তো সেই সব দিক থেকে প্রস্টেট খুবই গুরুত্বপূর্ণ একটা অর্গান। আচ্ছা, এটা তাহলে বোঝা যাচ্ছে যে পুরুষ হিসেবে তার যে বৈশিষ্ট্য, প্রজনন বৈশিষ্ট্য যেগুলো আছে, সেখানে প্রোস্টেটের একটা ভূমিকা যথেষ্ট ভূমিকা রাখে। আচ্ছা, তাহলে এই যে যেটা বলছিলেন যে যখন বয়সের সাথে সাথে এর ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে, এর কি কি কারণে এই ঝুঁকিগুলো তৈরি হতে পারে একজন পুরুষের জীবনে প্রোস্টেট ক্যান্সারের? প্রস্টেট ক্যান্সারের সঠিক কারণটা নির্ণয় করা খুব কঠিন, কিন্তু বর্তমানে আপনি যেহেতু মলিকুলার বায়োলজিস্ট, আপনি সবচেয়ে ভালো বুঝবেন যে এখন আমরা সবাই বলি যে বেশিরভাগ ক্যান্সার কিংবা সব ক্যান্সারই বলতে গেলে জেনেটিক মিউটেশনের কারণেই ঘটে থাকে। জি। তো প্রস্টেট ক্যান্সারেও জেনেটিক মিউটেশনের কারণেই ঘটে বলে আমরা বিশ্বাস করি। সিঙ্গল স্ট্র্যান্ড ডিএনএতে যদি ডিফেক্ট হয় তাহলে এটা লো গ্রেড প্রস্টেট ক্যান্সার হয়। ডবল স্ট্র্যান্ড ডি যদি মিউটেশনের ডিফেক্ট হয় তাহলে এটা হাই রিস্ক প্রস্টেট ক্যান্সার ডেভেলপ করে। তার মানে সব মিলিয়ে দেখতে গেলে এই জেনেটিক মিউটেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাছাড়া অনেক সময় এনভায়রনমেন্টাল কারণ হিসাবে বলা হয়, জিওগ্রাফিক্যাল কারণও বলা হয়। এখন আমরা দেখতে পাচ্ছি যে এশিয়ান কান্ট্রিগুলোতে আগে আমরা মনে করতাম যে প্রস্টেট ক্যান্সার খুবই কম, কিন্তু ইন্ডিয়াতে পার্শ্ববর্তী দেশে একটা স্টাডিতে দেখাই যায় মুম্বাই এটা হলো সেকেন্ড মোস্ট কমনেস্ট ডিজিজ
আচ্ছা কমনেস্ট ক্যান্সার। কলকাতাতেও সেকেন্ড মোস্ট কমনেস্ট ক্যান্সার, দিল্লিতেও তাই। আচ্ছা তো এইসব দিক থেকে আমরাও যদি এখানে যদি এপিডেমিওলজিক্যাল স্টাডি করি তাহলে সম্ভবত আমাদের এখানেও সেরকম হবে। কারণটা ব্যাখ্যা করছি যে আমরা যখন প্রথম ইউরোলজিক্যাল সার্ভিস শুরু করি এই দেশে, কারণ আমি তো অত্যন্ত প্রাচীন মানুষ, জি তখন আমরা দেখতাম শুধু মেটাস্টেটিক প্রস্টেট ক্যান্সারগুলোই আমাদের কাছে আসছে। আচ্ছা কিন্তু এখন প্রস্টেট ক্যান্সার এত বেশি নির্ণীত হচ্ছে যে এই লোড আমাদের পক্ষে সামলানো বেশ কঠিন হচ্ছে। তো তার মানে এই অসুখটা আগেও ছিল, নির্ণীত হতো না, কারণ বেশিরভাগ সময়ে এটা কোনো সিমটম কিংবা কোনো উপসর্গ তৈরি করে না। আচ্ছা আর যখন তৈরি করে তখন অনেক সময় বিভিন্ন রকম সমস্যা তৈরি করে। যেমন ধরুন যদি মেটাস্টেসিস কিংবা বিস্তৃত হয়ে যদি হাড়ের মধ্যে চলে যায় তখন হয়তো বোন পেইন কিংবা এই সমস্ত বিষয়গুলো ঘটে। তখন হয়তো রোগীরা অর্থোপেডিক ডাক্তারের কাছে যান, হাড় এবং জোড় বিশেষজ্ঞের কাছে যান, স্পাইন সার্জনের কাছে যান, তারা হয়তো আবার তখন রিব্যাক করে আমাদের কাছে পাঠাতেন। সেই আমি 20-30 বছর আগের কথা বলছি। কিন্তু এখন বিষয়টা অন্যরকম ঘটেছে। সেটা হলো পিএসএ নামে একটা ডায়াগনোসিস কিংবা মার্কার আমাদের হাতে আছে এবং এই দেশের সমস্ত জায়গাতে এই পিএসএ নির্ণয় করা সম্ভব। ছোট্ট একটা রক্তের পরীক্ষা, এইটা যদি বেড়ে যায় তাহলে প্রস্টেট ক্যান্সার থাকার সম্ভাবনা বেড়ে যায়। আচ্ছা পিএসএ বাড়লেই যে প্রস্টেট ক্যান্সার তা কিন্তু না, কারণ অনেক কারণেই বাড়তে পারে। তখন আমাদেরকে এটা নির্ণয় করতে হয় যে আসলে এটা কেন বাড়লো, প্রস্টেট ক্যান্সার আছে কি না। তখন অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করে আমরা হয়তো নির্ণয় করি যে হ্যাঁ প্রস্টেট ক্যান্সার থাকতে পারে। তবে নির্ণয় করতে গেলে সব কিছুর পরে একটা বায়োপসি করতেই হয়। আচ্ছা এই বায়োপসিটাই কনফার্ম করে যে প্রস্টেট ক্যান্সার আছে কি নাই। আচ্ছা তাহলে আমরা কিভাবে নির্ণয় হবে সেটা আমরা আরও একটুখানি জানবো, বায়োপসির প্রসঙ্গটা এবং আরও যেসব পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব। ঝুঁকির যেই কারণগুলো ছিল, পরিবেশগত কিছু বিষয় এনেছেন যে হয়তো এমন কিছু উপাদান এখন তৈরি হতে পারে, আমাদের পরিবেশে থাকতে পারে, যেটার কারণে প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি কিছুটা বাড়ছে। প্রথম কথা হলো বয়স। বয়স হচ্ছে সবচেয়ে বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে হলো ফাংশনিং একটা টেস্টিস। যাদের অন্ডকোষ রিমুভ করে ফেলা হয়, ইউনক্স, তাদের কোনো দিনও প্রস্টেট ক্যান্সার হবে না, এটা বলাই যায়। প্রাচীন আমলে সেই খোঁজা করে দেয়া হতো, আপনি চিন্তা করেন, তারা কিন্তু কখনো বিপিএইচ কিংবা প্রস্টেট ক্যান্সারে মারা যেতেন না। তাহলে প্রস্টেটের সাথে আমরা অন্ডকোষ যেখান থেকে আমাদের সিমেন্ট, তার মানে টেস্টোস্টেরন, ওখানে আমরা বলবো যে অন্ডকোষ থেকে মোটামুটি 95% অফ দ্য টেস্টোস্টেরন সিক্রেশন হয়। এই টেস্টোস্টেরন খুবই গুরুত্বপূর্ণ প্রস্টেট ক্যান্সার সেলের জন্য। প্রস্টেট ক্যান্সার সেলগুলো এই টেস্টোস্টেরনের উপর নির্ভরশীল। আচ্ছা, এই টেস্টোস্টেরন যদি বেড়ে যায় বা কোনো কারণে বেশিরভাগ সময় বাড়তি থাকে, তাহলে কি প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি সেক্ষেত্রে বাড়ে? সাধারণত বাড়ে, এরকম সমস্যা আমাদের ক্লিনিক্যাল সিনারিওতে খুব একটা হয় না, কিন্তু টেস্টোস্টেরন কমে যাওয়ার একটা ইস্যু থাকতে পারে। আচ্ছা, তবে টেস্টিস যদি থাকে, টেস্টিসের দুটো কাজ, একটা হলো সাইটোজেনিক ফাংশন আর একটা হলো এন্ডোক্রাইন ফাংশন। এন্ডোক্রাইন ফাংশনে ওরা টেস্টোস্টেরন তৈরি করে, কিছুটা ইস্ট্রোজেনও তৈরি করে। তো এইসব মিলিয়ে বডি একটা খুব সুন্দর ব্যালেন্স করে রাখে। প্রস্টেট ক্যান্সার যখন হয় তখন এই টেস্টোস্টেরন প্রস্টেট ক্যান্সারের জন্য খুব অবশ্যম্ভাবীভাবে একটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে এবং চিকিৎসাতেও এটা ব্যবহার করা হয়। আমরা টেস্টোস্টেরনকে কমপ্লিটলি রিমুভ করে দিই অনেক সময় ওষুধ দিয়ে, কিংবা এমনকি সার্জিক্যাল ট্রিটমেন্ট করেও আমরা এটা করি। যে তাহলে বিষয়টা এরকম যে টেস্টোস্টেরন বেশি থাকলে প্রস্টেট ক্যান্সার হবে তা বলছি না, কিন্তু যদি প্রস্টেট ক্যান্সার হয় কারো, তাহলে টেস্টোস্টেরন সেটাকে অনেক বেশি এগিয়ে দিতে পারে অথবা অনেক বেশি মারাত্মক আকারে নিয়ে যাওয়ার ক্ষেত্রে হরমোন ট্রিটমেন্ট যেটা আছে প্রস্টেট ক্যান্সারে আমরা ব্যবহার করি সেটা কিন্তু অ্যান্টি অ্যান্ড্রোজেনের উপরে নির্ভরশীল। বিশেষ করে বিস্তৃতি লাভ করেছে যে সমস্ত ক্যান্সার, সেগুলোতে আমরা এই অ্যান্টি অ্যান্ড্রোজেন
যত টেকনোলজি আছে সবই ব্যবহার করি। ব্যবহার করা হয়। আমরা এই প্রসঙ্গে আসবো, কারণ চিকিৎসার প্রসঙ্গটা দর্শকদের আলাদাভাবে জানাতে চাই। আমরা আসি ডাক্তার প্রাণাশী শাহ, একটু বিস্তারিত জেনে নিলাম যে এর যে ফিজিওলজি, যেটা শারীরতাত্ত্বিক দিক, যেটা সেই প্রসঙ্গে আমরা যদি এবার প্রোস্টেট ক্যান্সার কেউ যদি সন্দেহ করে, কি কি লক্ষণ আছে যেগুলো দেখে কেউ বুঝতে পারবেন? একটু আগে প্রফেসর সালাম বলেছেন যে অনেক কঠিন, বেশিরভাগ সময় উপসর্গ থাকে না, তারপরেও কি কি আগে আর্লি সিমটম যেটাকে আমরা বলি, অগ্রিম কি উপসর্গ আছে যেগুলো দেখে একজন মানুষ বুঝবেন যে আমার একটু পরীক্ষা করা দরকার? আচ্ছা, ধন্যবাদ। সাধারণত দেখা গেছে যে 10 to 15% প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে এদের কোনো উপসর্গ থাকে না, আর 40 to 45% পেশেন্ট লোকাল সিমটম নিয়ে আসে, আর রেস্ট হচ্ছে আপনার অ্যাডভান্স স্টেজের উপসর্গ নিয়ে আসে। তো প্রাথমিক লক্ষণগুলি হচ্ছে যে আমরা যেটাকে বলি লোয়ার ট্র্যাক্ট ইউরিনারি সিমটম, একটু ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাবে বাধাগ্রস্ত হওয়া, প্রস্রাবের সাথে একটু রক্ত যাওয়া কিংবা একেবারেই প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, এটা হচ্ছে প্রাথমিক লক্ষণগুলি। আর সেই সাথে আপনার তলপেটে ব্যথা থাকতে পারে, তলপেট ভার থাকতে পারে, দুই সাইডে যেখানে কিডনি থাকে ওই দুই কিডনিতে একটু একটু ব্যথা থাকতে পারে। আর যদি যেই ক্যান্সার যদি মেটাস্টেটিক হয়, তখন মেটাস্টেটিক ফিচারের গুলি ডেভেলপ করে। যেমন মনে করেন যদি বোনসে ছড়ায় তাহলে বোন পেন হতে পারে, মাজা ব্যথা হতে পারে, বড় বড় হাড়গুলিতে ব্যথা হতে পারে। ফুসফুসে ছড়ালে ওইখানে কফ হতে পারে, কফের সাথে কাশির সাথে রক্ত যেতে পারে। যদি লিভারে হয় তার জন্ডিসের উপসর্গ দেখা দিতে পারে, এবং যদি তার ইউরিনারি অবস্ট্রাকশন হয় সেক্ষেত্রে তার ক্রিয়েটিনিন বেড়ে যেতে পারে, রেনাল ফেলিউর নিয়ে ডেভেলপ করতে পারে। এই ধরনের উপসর্গগুলি নিয়ে সাধারণত আমাদের দেশে রোগীগুলি আমাদের কাছে আসে। তবে আমাদের একটা অবজারভেশনাল স্টাডি আছে, আমরা দেখেছি যে 45 to 50% ক্ষেত্রে রোগীরাই সব অ্যাডভান্স স্টেজের ডিজিজ নিয়ে প্রেজেন্ট করে। আমাদের দেশে আসলে আর্লি স্টেজ নির্ণয়ের হার খুব কম। আচ্ছা, এটা একটা বড় বাধা কিন্তু, কারণ আমরা জানি যে ক্যান্সারের ক্ষেত্রে যত আগে আমরা ধরতে পারবো অসুখটাকে, তত এখান থেকে নিরাময় হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এই ক্ষেত্রে যদি আসি যে প্রফেসর সালাম, যে যদি আমরা প্রোস্টেট ক্যান্সারকে আগে ধরতে চাই, তাহলে নিয়মিত এমন কি কোনো পরীক্ষা আছে যেগুলো করার মাধ্যমে আমরা প্রোস্টেট ক্যান্সারকে আর্লি ডিটেক্ট করতে পারব? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই মাসটা প্রস্টেট ক্যান্সার সচেতনতা মাস ওয়ার্ল্ড ওয়াইড, এবং এই বিষয়টার উপরে গুরুত্ব আরোপ করার জন্য এই কাজটি করা হয়েছে, যাতে প্রস্টেট ক্যান্সার প্রাথমিক অবস্থাতে নির্ণয় করা যায়। কেন সুবিধাজনক? কারণ হলো, যদি প্রস্টেট ক্যান্সার প্রাথমিক অবস্থাতে নির্ণীত হয় তাহলে এদের চিকিৎসাটা খুব সহজ হয় এবং খরচও কম হয়। কিন্তু প্রস্টেট ক্যান্সার যদি অ্যাডভান্সড স্টেজে যদি ডায়াগনোসিস হয় তাহলে তার আয়ুকাল অনেক কমে যায় এবং চিকিৎসার ব্যয় অত্যন্ত বেশি হয়ে যায়। আচ্ছা, সেটা আমাদের দেশের জন্য একটা প্রেশার হয়ে যায়। তো সেই কারণে সব দেশের সব গভর্নমেন্টই চান যে প্রস্টেট ক্যান্সার শুধু না, সব ক্যান্সারই প্রাথমিক অবস্থায় যেন নির্ণীত হয়, যদি সম্ভব হয় প্রতিরোধ করতে হবে, আর যদি সম্ভব নাও হয়, যদি প্রাথমিক অবস্থায় নির্ণীত করা যায় তাহলে সেটা প্রাথমিক চিকিৎসাতেই অনেকটা কিওর কিংবা কিওর না হলেও মোটামুটি কন্ট্রোল করা যায়। প্রস্টেট ক্যান্সার কিন্তু কিওর হয়, প্রাথমিক অবস্থায় যদি নির্ণীত হয় সেটা নিরাময় হয়। তো এই যে একটা বিরাট সুবিধা, এই সুবিধাটা থেকে বঞ্চিত হন যাদের প্রস্টেট ক্যান্সার অ্যাডভান্সড হয়ে যায়। তো এই কারণে এই মানুষদের সুরক্ষা এবং আমাদের সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার এই সুবিধাটা দেওয়ার জন্য প্রাথমিক অবস্থাতে প্রস্টেট ক্যান্সার নির্ণীত হওয়া অত্যন্ত জরুরি, এবং এটার জন্য
সচেতনতাই যথেষ্ট। তাহলে স্যার আমরা এই যে প্রথমত প্রোস্টেট সম্বন্ধে জানা এবং এটার যে আমাদের শরীরে অবস্থান করছে এই বিষয়টা সম্বন্ধে ভালোভাবে অবহিত হওয়াটাও একটা বিরাট ঘটনা। অনেকে কিন্তু বিষয় আমরা এটা খুবই ভালোভাবে গুরুত্বপূর্ণ। মাথায় রাখি না। আমরা যাচ্ছি প্রফেসর ডাক্তার প্রাণাশিস সাহা আপনার কাছে। প্রোস্টেট ক্যান্সার যদি কারো হয়, সন্দেহ করা হচ্ছে, আপনাদের কাছে যখন আসে এরকম লক্ষণ বা সন্দেহ নিয়ে, তখন কি কি পরীক্ষার মাধ্যমে আপনারা নিশ্চিত হন যে তিনি প্রোস্টেট ক্যান্সার আক্রান্ত হয়েছেন? ধন্যবাদ। আসলে সর্বপ্রথম আমরা শারীরিক পরীক্ষা, যেটা ক্লিনিক্যাল এক্সামিনেশন বলি, শারীরিক পরীক্ষার মাধ্যমে আমরা একটা ধারণা পাই। শারীরিক পরীক্ষার একটা প্রধান অঙ্গ হচ্ছে ডিআরই, যাকে বলি আমরা, মানে পায়ুপথে আঙ্গুল দিয়ে প্রোস্টেট গ্ল্যান্ডটাকে অনুভূত করা। আচ্ছা, ওইখানে যদি আমরা শক্ত কিছু কিংবা একটু উঁচু নিচু নোডিউলার কোনো ফিলিং পাই, তাহলে আমরা সন্দেহ করতে পারি যে এটা প্রোস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। শারীরিক পরীক্ষার পরে আমরা কিছু ল্যাবরেটরি ইনভেস্টিগেশনে যাই। সেখানে যেমন ধরেন, যদি প্রস্রাবে আমরা দেখতে চাই তাহলে প্রোস্টেট ক্যান্সার অ্যান্টিজেন টেস্ট আমরা করতে পারি। পিএসএ যেটাকে বলছি। না, এটা PCA3। এটা PCA3, আচ্ছা, প্রোস্টেট ক্যান্সার অ্যান্টিজেন। হ্যাঁ, আর রক্তের মধ্যে আমরা, আপনি যেটা বলছেন, PSA টেস্টটা করতে পারি। তো PSA টেস্ট করার কিন্তু কিছু গাইডলাইন আছে। একদম সরলীকরণভাবে সবার PSA করার নিষেধ আছে। সাধারণত PSA করতে হয় 55 থেকে 69 বছর বয়স পর্যন্ত। এর আগে যদি করতে হয় তাহলে এটা পারস্পরিক কথাবার্তার মাধ্যমে এটা করে নিতে হবে। যেমন কারো যদি ফ্যামিলিয়াল ট্রেন্ড থাকে, হিস্ট্রি থাকে প্রোস্টেট ক্যান্সারের, তাকে আমরা আগেও করতে পারি, 50 বছর আগেও করতে পারি। কারো যদি এথনিসিটিটা রিস্ক ফ্যাক্টর আমরা ধারণা করি, তার 50-এর আগেও করা যেতে পারে। কিন্তু PSA আমাদেরকে ইন্ডিকেট করে যে তার প্রোস্টেট ক্যান্সার হওয়ার ধারণাটা আমরা নেওয়ার জন্য, আচ্ছা, যেটা সাধারণত ইউজুয়ালি আমাদের এই অঞ্চলে 4 ন্যানোগ্রাম পার DL এর উপরে হলে আমরা একটু শঙ্কিত হই। এর PSA বাড়ার আরও অনেক কারণ আছে, সেটাই সাধারণত প্রোস্টেট ক্যান্সারও একটা কারণ। যেমন প্রফেসর সালাম শুরুতেই বলেছেন যে PSA বেশি হলেই যে ক্যান্সার হয়ে গেছে এটা ভাবার কোনো তা না। কারণ নেই। এরপরে আমরা যেমন সর্বদা প্রচলিত সবখানেই পাওয়া যায় আলট্রাসোনোগ্রাম। সেটা আমরা দুইভাবেই করতে পারি, ট্রান্সরেক্টাল মানে পায়ুপথ দিয়ে, অথবা তলপেট দিয়ে আমরা আলট্রাসোনোগ্রাম করে একটা ধারণা নিতে পারি। আলট্রাসোনোগ্রামের পরে আসে আমাদের, আমরা যদি MRI প্রোস্টেট করি, সেখানে তার একটা স্কোরিং সিস্টেম আছে। ওই স্কোর আমাদেরকে সাজেস্ট করবে যে এখানে কোনো লেশন আছে কিনা, প্রোস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কিনা। এরপরে ধরেন আমরা যাই হচ্ছে প্রোস্টেট বায়োপসিতে। বায়োপসিটা দুইভাবে করতে পারি, ট্রান্সপেরিনিয়াল মানে অন্ডকোষের নিচ দিয়ে, অথবা ট্রান্সরেক্টাল মানে পায়ুপথ দিয়ে। আলট্রাসাউন্ড গাইডেড হইতে পারে, MRI গাইডেড হইতে পারে। তা আমাদের দেশে MRI গাইডেড হয় না, আলট্রাসাউন্ড গাইডেডই করা সম্ভব। এখন ওইখান থেকে আমরা প্রোস্টেটিক টিস্যু এনে যদি হিস্টোপ্যাথোলজি করি, হিস্টোপ্যাথোলজিতে আমরা পেতে পারি এটা প্রোস্টেট ক্যান্সার আছে কি নাই। যদি থাকে, আমরা ওইখানে একটা গ্রেডিং সিস্টেম আছে, গ্রেড গ্রুপ, কোন গ্রুপের, যদি হায়ার গ্রেড গ্রুপ হয় তাহলে মোর অ্যাগ্রেসিভ, মোর হাই রিস্ক থাকে। এখন এখানে কিছু আমরা জিনোমিক টেস্ট কিংবা মলিকুলার টেস্টও করা যায়, যেমন অঙ্কোজিন DX, এটা দিয়ে আমরা নির্ণয় করতে পারি রুগীকে কি অবজারভেশনে রাখবো না অ্যাক্টিভ ট্রিটমেন্টে যাব। আচ্ছা, যেমন আছে ডিসেফার টেস্ট আছে, পোলারিস টেস্ট আছে, এগুলি করে আমরা ধারণা করতে পারি এটা কি হাই রিস্ক প্রোস্টেট ক্যান্সার, এর মেটাস্টেসিস হওয়ার সম্ভাবনা কতটুকু, এর মর্টালিটির হার কি বাড়বে কিনা। এই একটা পার্ট গেল। সেকেন্ড পার্ট হচ্ছে আমরা স্টেজিং, কোন পর্যায়ে আছে রোগটা, এটা নির্ণয় করার জন্য আমরা হোল বডি MRI করতে পারি, অথবা বোন স্ক্যান করতে পারি। করে তার স্টেজটা আমরা নির্ণয় করলাম, মানে কোন পর্যায়ে আছে। অর্থাৎ প্রোস্টেট থেকে সেটা ছড়িয়ে গেছে কিনা, ছড়িয়ে গেছে কত দূর ছড়িয়েছে সেটা না। আরও একটা টেস্ট আছে PSMA টেস্ট, এটা করেও আমরা করতে পারি, কিন্তু দুঃখের বিষয় PSMA টেস্টটা এখনও আমাদের হাতে আসে নাই। আচ্ছা, এগুলি করার পরে যখন রোগ নির্ণয় হলো, রোগের পর্যায় নির্ণয় হলো এবং রোগের
প্রকৃতি মানে কতটুক সে খারাপ অ্যাগ্রেসিভ কতটুকু এগুলো নির্ণয় হয়ে পরে আমরা পিএসএ গ্রেড গ্রুপ হিস্টোপ্যাথোলজি কত পার্সেন্ট এটা আক্রান্ত কোন স্টেজে আছে এগুলি সব মিলিয়ে আমরা তাকে একটা রিস্ক গ্রুপ বলে একটা কথা আছে আচ্ছা আমরা রিস্ক গ্রুপ স্ট্র্যাটিফাই করি লো রিস্ক গ্রুপ ইন্টারমিডিয়েট রিস্ক গ্রুপ হাই রিস্ক গ্রুপ এখন রিস্ক গ্রুপের উপর নির্ভর করে আমরা ঠিক করি পেশেন্টকে কি আমরা অবজারভেশন মানে অ্যাক্টিভ সার্ভিলেন্সে রাখবো নাকি অ্যাক্টিভ ট্রিটমেন্টে যাব নাকি যেগুলি পেলিয়েটিভ ট্রিটমেন্টে যাব আচ্ছা তো আশা করি এই স্টেজ ওয়াইজ চিকিৎসা পদ্ধতিতে আমার স্যার আছেন আমরা স্যার যাবো বলবেন সেখানে খুব জি। চমৎকার ভাবে আমাদেরকে জানালেন ডক্টর প্রাণাশিস সাহা একদম বিস্তারিত থ্যাংক ইউ আমরা প্রফেসর সালাম তাহলে আমরা আসি আপনার কাছে নিশ্চয়ই। যে এই যে বিভিন্ন স্টেজে ভাগ করা যাচ্ছে রোগ কত দূর ছড়ালো প্রায় সবই এখন জানা যাচ্ছে আধুনিক অনেক পরীক্ষা নিরীক্ষা চলে আসছে এই রোগীদেরকে স্টেজ অনুযায়ী বা আপনারা যেই ভাগ করছেন সেই অনুযায়ী তারপর কি কি চিকিৎসা দেওয়ার সুযোগ আছে ইনফ্যাক্ট আমি প্রফেসর প্রাণশিস শাহকে ধন্যবাদ দিই যে উনি না বললেও পার্সোনালাইজ ট্রিটমেন্ট অফ প্রস্টেট ক্যান্সার সম্পর্কে মোটামুটি জি। ধারণা একটা দিয়েই দিয়েছেন সেটাই উনি এটাও বলেছেন যে স্ট্র্যাটিফিকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সেটা আমরা অবশ্যই করব যেমন ধরুন এই স্ট্র্যাটিফিকেশন করতে যে আমরা এটাকে 3 ভাগে ভাগ করতে পারি এই প্রস্টেট ক্যান্সার যেটা নির্ণীত হলো সেটা অলরেডি বলা হয়েছে জি লো রিস্ক গ্রুপ ইন্টারমিডিয়েট রিস্ক গ্রুপ এবং High হাই risk রিস্ক গ্রুপ এই লো রিস্ক গ্রুপ এদের কোনো চিকিৎসা করলে কিংবা কোনো চিকিৎসা না করলে আউটকাম একই এটা পরীক্ষাতে একদম পরিষ্কার প্রমাণিত আচ্ছা। হয়েছে সেই কারণে প্রস্টেট স্ক্রিনিং প্রোগ্রামটা অনেকটা ডিসকারেজ করা হয়েছে বিভিন্ন সূত্র থেকে যে তোমরা প্রস্টেট ক্যান্সার পেলেই এটা চিকিৎসা করছো এবং বলছো যে আমাদের এখানে 95% কিংবা 100% রিকভারি রেট কিংবা কিওর রেট কিন্তু বিষয়টা হলো যে হাই রিস্ক প্রস্টেট ক্যান্সার এবং ইন্টারমিডিয়েট রিস্ক প্রস্টেট ক্যান্সার চিকিৎসার দাবি রাখে কিন্তু দেখাই যাচ্ছে যে লো রিস্ক প্রস্টেট ক্যান্সারের চিকিৎসা করার পরেও যে ফলাফল? আয়ুষ্কাল হ্যাঁ, কিংবা ফলাফল কোনো কিছু যদি না করা হয় তাহলেও তাও একই আউটকাম একই আচ্ছা বরং যাদের চিকিৎসা করা হলো তাদের চিকিৎসা সংক্রান্ত জটিলতা এটা গুরুত্বপূর্ণ একটা অসুস্থতার কারণ হয়ে যায় মাথা ব্যথার কারণ হয়ে যায় এখন আসি ইন্টারমিডিয়েট রিস্ক এবং হাই রিস্ক গ্রুপ ইন্টারমিডিয়েট রিস্ক এবং হাই রিস্ক গ্রুপের স্ট্র্যাটিফিকেশনটা খুব সহজেই করা যায় যে পরীক্ষাগুলো আমরা করেছি তার সাথে মিল রেখে আমরা কিন্তু সুন্দর করে এই দুটো ডিজিজকে আলাদা করতে পারি আচ্ছা যেমন ধরুন লোকালাইজ প্রস্টেট ক্যান্সার যদি প্রস্টেট ক্যান্সার সীমিত পর্যায়ে থাকে প্রস্টেটের মধ্যেই সীমাবদ্ধ থাকে তাহলে এই প্রস্টেট ক্যান্সার যদি আমরা শল্য চিকিৎসার মাধ্যমে অপসারণ করি তাহলে কিন্তু আমাদের মোটামুটিভাবে চিকিৎসাটা সম্পন্নই হয় যদি মার্জিন নেগেটিভ হয় পরবর্তীকালে হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশনে তাহলে তো বলাই যায় যে তার পরবর্তীকালে আর কোনো চিকিৎসা না লাগার সম্ভাবনাটাই বেশি আচ্ছা তার মানে তার মাথা ব্যথাটাই চলে গেল জি অল্টারনেটিভলি উনি যদি অপারেশনের জন্য ফিট না হন অথবা যদি উনি অপারেশনে সম্মত না হন তাহলে সেক্ষেত্রে দ্য অল্টারনেটিভ ট্রিটমেন্ট অর দ্য বেস্ট ট্রিটমেন্ট ফর দ্য অল্টারনেটিভ অ্যাপ্রোচ ইজ দ্য রেডিয়েশন থেরাপি আচ্ছা রেডিয়েশন থেরাপির আমাদের যথেষ্ট উন্নতি হয়েছে এবং সেখানে আইএমআরটি নামে একটা বিশেষ একটা পদ্ধতিতে এই রেডিয়েশন থেরাপি প্রয়োগ করা হয় যদিও এর আরও উন্নত মানের চিকিৎসা এই আইএমআরটির সাথে যোগ করা হয় সেটিকে বলে আইএমআরটির সঙ্গে আবার ব্র্যাকিথেরাপি বুস্ট যোগ করা হয় আচ্ছা ব্র্যাকিথেরাপি দেওয়া হয় তো যেটাই হোক না কেন এই দুইটা পদ্ধতির মধ্যে যদি আমরা বিবেচনা করি তাহলে ফলাফল মোটামুটি কাছাকাছি প্রায় একই রকম তবে হেড টু হেড কম্প্যারিজন এখন পর্যন্ত খুব একটা করা হয়নি কিংবা করা সম্ভব হয়নি সে কারণে এটা বলাও মুশকিল যে কোন পদ্ধতিতে চিকিৎসা করা বেশি ভালো এখন আমরা পরবর্তী স্টেজে যাই যদি রোগীটার যদি দেখা যায় যে
প্রস্টেট ক্যান্সার বিস্তৃতি লাভ করে এটা বিভিন্ন জায়গাতে স্প্রেড করে গেছে, হাড়ের মধ্যে, ব্রেনের মধ্যে, কিংবা লিভারের মধ্যে, কিংবা লাংসে মেটাস্টেসিস, ভিসেরাল মেটাস্টেসিস আছে, তাহলে সেক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট ট্রিটমেন্ট হলো হরমোন ট্রিটমেন্ট। আচ্ছা, এই হরমোন ট্রিটমেন্টটা আমরা এক্সিকিউট করি, আমরা যে কাজটা করি সেটা হলো এই যে টেস্টোস্টেরনের কথা বলছিলাম, এই টেস্টোস্টেরনটাকে যে কোনোভাবে এলিমিনেট করে দেওয়ার চেষ্টা করি। আমরা জানি যে টেস্টোস্টেরন তৈরি হয় অন্ডকোষ থেকে এবং 5% টেস্টোস্টেরন তৈরি হয় অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে। এখন যদি আমরা একটা ওষুধ দিয়ে যদি আমরা হাইপোথ্যালামাসকে কন্ট্রোল করতে পারি, টেস্টোস্টেরন রিলিজিং হরমোন যাতে না সিক্রিট করে, এবং যদি আমরা অ্যাবিরেটরনের মতো একটা ওষুধ দিয়ে যদি আমরা অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে যে 5% আসে সেটাও যদি বন্ধ করতে পারি, তাহলে টেস্টোস্টেরন কিন্তু কমপ্লিট সাপ্রেশন হয়ে গেল। আচ্ছা, এবং তখন দেখা যায় খুব র্যাপিডলি প্রস্টেট ক্যান্সারের উন্নতি হয় এবং এটা সাস্টেইন করে, বহুদিন পর্যন্ত সাস্টেইন করে। কিন্তু এটাও ঠিক যে একটা পর্যায়ে যেয়ে কিন্তু এই লেভেলটা আর ঠিক থাকবে না, তখন এটা হয়ে ওঠে প্রস্টেট ক্যান্সার প্রতিরোধী ক্যান্সার। আচ্ছা, কারণ এই প্রস্টেট ক্যান্সার সেলগুলো কিন্তু খুবই ইন্টেলিজেন্ট, তারা মানুষের মতোই কাজ করতে পারে বোধহয়। তারা যখন দেখে যে টেস্টোস্টেরন আমরা পাচ্ছি না, তখন তারা নিজেরা টেস্টোস্টেরন তৈরি করে। সো দ্য ক্যান্সার সেল উইল বি এবল টু প্রডিউস টেস্টোস্টেরন বাই দেমসেলফ ফর দেয়ার সার্ভাইভাল। ওকে, তখন আমাদের চিকিৎসা পদ্ধতি পাল্টাতে হয়, কিন্তু সেই সময়টা সত্যি সত্যিই খুব গুরুত্বপূর্ণ সময়, কারণ প্রস্টেট ক্যান্সারের শেষ পর্যায়ে এটা খুব ভালো চিকিৎসা এখনও আমরা নির্ণয় করতে পারিনি, প্রচুর গবেষণা হচ্ছে। আশা করা যায় অদূর ভবিষ্যতে এই প্রতিরোধী প্রস্টেট ক্যান্সার কিংবা ক্যাস্ট্রেট রেজিস্ট্যান্ট প্রস্টেট ক্যান্সারও খুব ভালো চিকিৎসা আসবে। অনেক ধন্যবাদ প্রফেসর সালাম। এই যে শেষের যে অংশটুকু বললেন, যখন ওই ঘটনাটা ঘটে যায় যে প্রস্টেট ক্যান্সার এখন প্রতিরোধী হয়ে গেল আর চিকিৎসায় হরমোন ট্রিটমেন্টে কাজ করছে না, সেই সময়ে কি তাহলে রোগীকে প্যালিয়েটিভ কেয়ার অথবা প্রশমন সেবা যেটা বলি একেবারে শেষ সময়ের সেবায় নিয়ে যেতে হয়, নাকি তারপরে উনি কতদিন পর্যন্ত বাঁচতে পারেন একজন রোগী? খুব ভালো প্রশ্ন। আমি আগের যে প্রশ্নটা সেটা সূত্র ধরেই বলি, হরমোন ট্রিটমেন্ট একটা পোর্শন, কিন্তু বিস্তৃত প্রস্টেট ক্যান্সারের আরও একটা চিকিৎসা আছে, সেটা হলো কেমোথেরাপি। বর্তমানে শুধু কেমোথেরাপি না, এর সাথে ইমিউনোথেরাপিও যোগ করা হচ্ছে। এতে করে কোনো কোনো স্টাডিতে দেখা যাচ্ছে যে তাদের লাইফ অনেকটাই প্রলম্বিত হচ্ছে, রেজাল্টও ভালো হচ্ছে, তাদের কোয়ালিটি অফ লাইফও ইমপ্রুভ করছে। অতএব এগুলো আমরা এখানে খুব সহজেই ব্যবহার করতে পারি, কারণ এই সমস্ত ওষুধগুলো আমাদের দেশে তৈরি হয়। আচ্ছা, এটা খুব স্বস্তির কথা যে এই ওষুধগুলো দাম হয়তো কম না, দাম অনেক, কিন্তু এদেশে তৈরি হয়, এদেশ থেকে রপ্তানিও হয়। তবে প্রস্টেট ক্যান্সারের রোগীদের জন্য এগুলো নিশ্চয়ই সুখবর, একাধিক অপশন তাদের হাতে। এবং সত্যি সত্যি আপনি যে কথাটা বলছিলেন যে আমাদের দেশ কতটা পিছিয়ে আছে, আমরা বলতে পারি যে এইসব ক্ষেত্রে আমাদের দেশ অনেকটা অগ্রগামীই বলা যায়। আচ্ছা, অনেকখানি এগিয়েছে। যেমন ধরুন আমরা অপারেশনের কথা বলছিলাম, আমরা হয়তো ক্লাসিক্যাল পদ্ধতিতে অপারেশনটা সম্পন্ন করি, রেডিক্যাল প্রস্টেটেক্টমি। এখানে হয়তো যুক্ত করা যেতে পারত একটা রোবোটিক সিস্টেম। রোবোটিক সিস্টেম তো এমন কিছু না, যেটা হলো সার্জিক্যাল একটা রোবট, হলো সত্যি সত্যি সার্জনদের জন্য সহায়ক একটা যন্ত্র। এটা পেলে আমরা খুব খুশি হতাম, কিন্তু যন্ত্রটার দাম এত বেশি যেটা খুবই প্রোহিবিটিভ, যে ওই যন্ত্র কেনার পরে এটা কস্ট এফেক্টিভ হবে না। আচ্ছা, সে কারণে কোনো ইনস্টিটিউশনই এটা কিনতে সাহস করেননি। কিন্তু এখন বর্তমানে অনেক দেশ এটা তৈরি করছে, কারণ কপিরাইটটা চলে গেছে। তার পরিপ্রেক্ষিতে চাইনিজ টেকনোলজি এসছে, ইন্ডিয়ান টেকনোলজি এসছে, ইরানিয়ান টেকনোলজি এসছে, রাশিয়ান টেকনোলজি এসছে। ওরা খুব কম খরচে কিন্তু রোবট তৈরি করছে, অলমোস্ট 4 ভাগের 1 ভাগ দামে কিন্তু কিনতে পাওয়া যাচ্ছে। অতএব আমরা আশা করতে পারি এই দা ভিঞ্চি সার্জিক্যাল রোবটের মতো রোবট আমাদের দেশেও আসবে। সেটাই, এটা আধুনিকরণের একটা বড় অংশ হিসেবে থাকবে। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। ডক্টর প্রাণাশীষ সাহেব, খুব অল্প করে যদি বলেন যে প্রস্টেট ক্যান্সারকে যদি আমরা প্রতিরোধ করতে চাই, যে আমাদের না হোক, তাহলে খুব ছোট করে কি করণীয়?
সাধারণভাবে বলতে গেলে কোনো রোগ প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করে এর রিস্ক ফ্যাক্টর নির্ণয় করা। আমরা তো জানি কিছু রিস্ক ফ্যাক্টর হচ্ছে এটা চেঞ্জ করা যায় না, কিন্তু কিছু রিস্ক ফ্যাক্টর চেঞ্জ করা যায়, যেমন এথনিসিটি, এইজিং, ফ্যামিলিয়াল টেন্ডেন্সি, এগুলি আপনি চেঞ্জ করতে পারবেন না। যাদের জেনেটিক মিউটেশন আছে এগুলি চেঞ্জ করা যাবে না, কিন্তু বাকিগুলো আপনি মডিফাই করতে পারেন, যেমন ডায়েট, ওভারওয়েট, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তারপরে ওয়েস্টার্নাইজড ফুড হ্যাবিট অ্যান্ড লাইফস্টাইল যদি আপনি অ্যাভয়েড করেন, এগুলিতে মোটামুটি অ্যাসোসিয়েশনটা চলে যায়, প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধ করতে সহায়ক। অনেক অনেক ধন্যবাদ ডক্টর প্রাণাশিস সাহা, প্রফেসর এম এ সালাম, কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, চ্যানেল 24-কেও ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজন। প্রোস্টেট ক্যান্সার আমাদের পুরুষদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অসুখ, যা আমরা চাই আমাদের কারোই না হোক। এবং ডক্টর প্রাণাশিস সাহা শেষে যেটি বললেন যে আমাদের জীবনাচরণ প্রতিরোধে, জীবনাচরণ পরিমার্জনের মাধ্যমে আমরা আসলে এই অসুখটিকে চাইলে দূরে রাখতে পারি। আমরা সকলে সচেতন হব এবং প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি প্রতিরোধ করব, সেই আহ্বান রেখে আজকের মতো শেষ করছি সুরক্ষা প্রতিদিন।